ওর জামার অংশটা জাস্ট ছিঁড়ে ছিল, আর নয়তো পুরো কাপড় ঠিক ছিল। রেপিস্ট নিশ্চয়ই রেপ করে জামা পরিয়ে নিয়ে যাবে না। চেয়েছিল রেপ করতে, বাট সফল হয়নি। হয়তো মেহের নিজের গলায় নিজে ছুরি বসিয়েছে। শিওর নয়, বাট এমনটা হয়তো হয়েছে। তুই এখানে নিজের মধ্যে নেই, তাই ভাবতে পারছিস না। ভালোভাবে ভেবে দেখ, এমনটাই হয়েছে। আরিশের মন কিছুটা শান্ত হয়। অধীরাজ বাড়িটার দিকে তাকিয়ে বলে, বস, বাড়িটার দেওয়ালে কিছু লেখা আছে, সাদা রঙের উপর রক্তের ছাপ। এই বাড়িতে গেলে কালফিটকে খুঁজতে সহজ হবে। আরিশ ঝড়ের বেগে সেদিকে যায়। নিক মাথায় হুডি পরে এগিয়ে যায়। দেয়ালের প্রতিটা বাক্য দৃশ্যমান হয়ে ওঠে। আঁকাবাঁকা লেখা কয়েকটা লাইন। আমি তোমায় খুব ভালোবাসিনি, কেন আমায় একটু ভালোবাসলে না? একটু ভালোবাসলে কি এমন ক্ষতি হতো? যখন মনে হয় করে নারী তোমার শরীরে মাদকতায় ঘায়েল হচ্ছে, ঠিক তখনই আমি মরে যাই। মানসিকভাবে আমি আরো আগে মরে গিয়েছি, আজ শারীরিকভাবে মরতে যাচ্ছি। তোমাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া রইল। নিক ঠোঁট কামড়ে ধরে নিজের। আরেকটা লাইন। মাফিয়াদের কান্না মানাই না ভাইয়া। চোখ বন্ধ করে আমাকে মনে করবে, আমি ঠিক তখন তোমার সামনে হাজির হয়ে যাব। বড্ড ভালোবাসি তোমাকে, দাদামশাইয়ের খেয়াল রেখো। আরো কয়েকটা লাইন ছিল, কিন্তু ঝাপসা হয়ে গিয়েছে সেগুলো। সে আঁকা বাঁকা লাইনগুলো পড়া সম্ভব হয়ে ওঠেনি। সব লাইনগুলোর মধ্যে একটা শব্দে চোখ আটকে যায়। ইগর খুব কষ্ট দিয়েছে আমাকে ভাইয়া। আরিশের চোখ মুখ হিংস্র পশুর মতো হয়ে ওঠে। আবেগী মুখটা রূপ নিয়েছে হিংস্র দাবানলে। দুপুরের সময়, তখন প্রায় 2টার কাছাকাছি। অ্যানি মাত্র শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়। ওয়াশরুমে বসে কতক্ষণ মন খুলে কেঁদেছে। ওই দিন এতগুলো চাবুক মারার পর নিকের পুরো শরীরে কালশিটের দাগ পড়ে যায়। ফর্সা শরীরে এই দাগগুলো বড্ড বেমানান। কিছু কিছু ক্ষত এখনো কাঁচা। হাতের ক্ষতটা অতিরিক্ত গভীর। মাংস খণ্ড কেমন আলাদা হয়ে আছে। অ্যানি একবার তাকিয়ে আর পরের বার তাকানোর সাহস করতে পারেনি। চাবুকের আঘাতগুলো করে একটু অপরাধবোধ কাজ করছে না, বরং এই শাস্তিটাও খুব নগণ্য ছিল। সেদিন চাইলে নিককে জেডের মতো মেরে ফেলতে পারত। প্রথম যখন সে রক্ষিতা হিসেবে এই অন্ধকার মিনারে প্রবেশ করেছিল, তখন নিকের উপস্থিতি বিষাক্ত অনুভব করত। ইচ্ছে করত জানোয়ারটাকে মেরে খণ্ড বিখণ্ড করে ফেলি। সেদিন তো সুবর্ণ সুযোগ ছিল মারার, তাহলে হাত কেন থেমে গেল? সামান্য চাবুকের আঘাত দিয়ে কিভাবে হাঁপিয়ে উঠলে অ্যানি? একজন গ্যাংস্টারের উপরে দুর্বল হয়ে পড়া বোকামি ছাড়া কিছুই নয়। অ্যানি হয়তো এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল সে একজন গ্যাংস্টার আর অ্যানি খুব সাধারণ একটা মেয়ে। তাদেরকে নিয়ে কখনো সংসার করার স্বপ্ন দেখা যায় না। ভুল পথে এগিয়ে যাচ্ছে অ্যানি। দুর্বল হওয়ার মতো বোকামি করলে জীবনে বিনাশ নিশ্চিত। অ্যানি ভেজা চুল নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে গলার নিচে হাত রাখে। শরীরে প্রচুর দাগ ছিল, কিন্তু কিভাবে সব মুছে গেল অ্যানির জানা নেই। সব মুছে গেলেও ফর্সা ত্বকে এখনো দাগ দৃশ্যমান হয়ে ওঠে। অ্যানি নিঃশ্বাস টেনে বলে, সেদিন নিলাম কেন্দ্র থেকে আমাকে বাঁচিয়েছেন। হাজারটা নোংরা স্পর্শ লাগার আগেই আপনার ছায়াতলে আমাকে স্থান দিয়েছেন। ভয়ানক কীটপতঙ্গের গর্ত থেকে তুলে এনে আমাকে জ্বলন্ত আগুনে ফেলে দিয়েছেন। আমাকে বাঁচানোর ইচ্ছে থাকলে আমাকে কেন সেই প্রথম থেকে নির্মমভাবে অত্যাচার করলেন? আমাকে বাঁচানোর ইচ্ছে থাকলে আমাকে কেন সেই প্রথম থেকে নির্মমভাবে অত্যাচার করলেন? শারীরিক, মানসিক কোন কষ্টটা দেননি আপনি আমাকে? জ্বলন্ত সিগারেটের আগুন দিয়েও আমার ত্বককে ঝলসে দিয়েছেন। এইটা কেমন ছায়াতল? বারবার বলেন আমি আপনার স্ত্রী। মাঝে মাঝে এই শব্দটা শুনলে শুভ্র মনে হয় নিজের। কিছু মাস আগে আপনি আমাকে নিজের রক্ষিতা বলে ডাক দিতেন, বিশ্বাস করেন। তখন কষ্টে কলিজা ছিঁড়ে যেত আমার। নিজের জেদ থেকে বিয়ে করলেন, তাও আমাকে জ্বলন্ত কয়লার ওপরে হাঁটতে বাধ্য করলেন। সেই পুড়ে যাওয়া দাগ এখনো পায়ে ঝলঝল করছে। বিয়ে করতে চাইনি আপনাকে। আমার নোংরা ছবি দেশে ছড়িয়ে দেবেন বলে হুমকি দিলেন। অতীত ভুলবো কিভাবে মিস্টার নিক জেভরান? বর্তমান আমার এতটা সুন্দর নয় যে অতীত ভুলে যাব। আপনি আমার স্বামী নন, ক্ষমতার দাপটে জোর করে স্বামী হয়ে যাওয়া এক আসামি আপনি। 7 মাস ধরে আমি পৃথিবী দেখি না। সূর্যের আলো কেমন হয় সেটা উপভোগ করি না। প্রকৃতির মিষ্টি বাতাস শরীরকে ছুঁয়ে দেয় না। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নিঃশ্বাস নেওয়া হয় না। জীবনটা এমন
কারানিবাস কিভাবে হয়ে গেল? চার দেয়ালের ভেতরে যে এখন দম বন্ধ হয়ে আসছে। আচ্ছা, এই জীবনে কি কোনোদিন বাইরের আলো দেখতে পারবো? দিনের আলো কেমন হয় সেটা তো ভুলেই গিয়েছি। জানা নেই কবে সেদিন আসবে যেদিন আমি মুক্ত আকাশে উঠতে পারবো। অ্যানি কথাগুলো ভাবতে ভাবতে চোখের পানি মুছে দরজা খোলার শব্দে বড় করে নিঃশ্বাস নেয়। মেয়ের খাবারের ট্রলি নিয়ে এসেছে। মেয়েটার চোখ মুখ কেমন শুকিয়ে আছে। ম্যাম, খাবারটুকু খেয়ে নেন, সকালে তো কিছুই খাননি। উনি অ্যানি সম্মতি জানিয়ে বিছানায় পা ঝুলিয়ে বসলো। সুস্বাদু খাবারের গন্ধ নাকে আসতেই ক্ষুধার তাড়না হুড়হুড় করে বেড়ে যায়। অ্যানি খাবারগুলোর দিকে এক পলক তাকিয়ে মেয়েটির উদ্দেশ্যে বলে, উনি কি আজ রাতে এই মিনারে এসেছিল? খেয়েছিলেন কিছু সকালে? মেয়েট অন্য কিছু ভাবনায় মগ্ন। না বুঝে বলে। কে ম্যাম? অ্যানি ঠোঁট ভিজিয়ে বলে। আপনাদের বসের কথা বলছি। মেয়েটি চিন্তিত ভঙ্গিতে বলে, আমি কখনো বসের সামনে যাই না ম্যাম। আমার কাজ শুধু আপনাকে খাবার দেয়া আর প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্য করা, কারণ এখানে পুরুষ আসা নিষিদ্ধ। অ্যানি কিছুক্ষণ মহিলাটির দিকে তাকিয়ে বলে। আপনাকে আজ অন্যরকম লাগছে আন্টি। কি হয়েছে বলবেন প্লিজ? মেয়ের থমথমে মুখে তাকায় অ্যানির দিকে। বুঝতে পারে অ্যানি কিছু জানে না। মেয়ের কিছুটা মৌন গলায় বলে, আপনি কিছু জানেন না ম্যাম? কি জানবো আমি? কি জানার কথা বলছেন? মেয়ে অবাক নয়নে তাকায় অ্যানির দিকে। বসের নিষেধ ছিল যাতে উনার স্ত্রীর দিকে তাকানো না হয়, তাই ভয় কখনো অ্যানিকে তেমন ভাবে দেখেনি। কিন্তু এই মুহূর্তে যেন চোখ ঝলসে যাচ্ছে। এত সুন্দর কেন এই নারী? নীল চোখের গভীরতা, সোনালী কেশ যেন অন্ধকারেও চিকচিক করে। এই বিষাক্ত সৌন্দর্যের কারণেই বুঝি এত লুকায়িত জীবন, এত এত শত্রুদের কবলে পড়ে আসে। মেয়েটের আফসোস হয় অ্যানির জন্য। যেখানে সে একজন নারী হয়ে এই সৌন্দর্যে ঝলসে যাচ্ছে, সেখানে একটা পুরুষ অচিরেই ঘায়েল হবে। মেয়েট অস্ফূর্তভাবে বলে, ভাইয়া, তুমি কোথায়? প্লিজ আমাকে বাঁচাও, ওরা আমাকে বাঁচতে দিচ্ছে না। হুট করে মেয়েটের এমন কথায় অ্যানি থতমত খায়। এক কথার মধ্যে আরেক কথা অ্যানির ভালো লাগলো না। কি হয়েছে সেটা জানার জন্য মন ব্যাকুল হয়ে আছে। প্রশংসার জন্য ধন্যবাদ, কিন্তু আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছি। কি হয়েছে? আমার কি জানার কথা বলেন, আর সত্যিটা বলবেন। অ্যানির শক্ত কণ্ঠস্বর মেয়েট নিজের জ্ঞানে ফিরে আসে। অধৈর্য হয়ে বলে, আপনি অনেক সুন্দর ম্যাম, একদম চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো আপনার রূপ। আরিশারের বোনের মৃত লাশ পাওয়া গিয়েছে আজ সকালে একটা জঙ্গলের ভেতর। মেয়েটাকে খুব বাজেভাবে টর্চার করেছে। ওদের শত্রুরা নিজেদের প্রতিশোধ নেওয়ার জন্য মেরে ফেলেছে বাচ্চা মেয়েটাকে। কি মিষ্টি আর ফুটফুটে ছিল মেয়েটা। প্রচুর কষ্ট হচ্ছে। 2 মাস ওকে দেখাশোনা করছিলাম তো তাদের বাড়িতে। ভাবতেও কষ্ট লাগছে সে আর দুনিয়াতে নেই। কি সুন্দর আমাকে আন্টি বলে ডাকতো। খুব হাসি খুশি ছিল। জানা নেই সৃষ্টিকর্তা কিসের শাস্তি দিলেন। একটু পর যাব শেষ দেখা দেখে আসতে। প্রতিটা কথা যেন অ্যানির মস্তিষ্কের ভেতরে তীরের ফলার মতো বেদ করে যাচ্ছে। শরীর নাড়ানোর শক্তি পাচ্ছে না সে। ভয় আর যন্ত্রণায় পুরো শরীরে ঘেমে ওঠে। শরীর দুলিয়ে পড়ে যেতে নাই, এরপরও নিজেকে আটকে রাখে। মেয়েটির দিকে তাকিয়ে ভাঙা গলায় বলে, কি বলছেন এইসব? মেহেরকে কেউ খুন করেছে? মেয়েট শার্টের কিছু অংশ দিয়ে চোখের পানি মুছলেন। নাক টেনে বলে, আপনি চিনেন মেহেরকে ম্যাম? প্রচুর ভালো একটা মেয়ে ছিল। কুত্তার বাচ্চাটাকে ছিঁড়ে ফেলেছে একদম। অ্যানির পুরো শরীর শিরশির করে ওঠে। শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। পুরো পৃথিবীটা যেন ঘুরছে তার চারিপাশে। কান্না আটকে রাখার চেষ্টায় চোখ দুটো লাল হয়ে উঠেছে। ঠোঁট কামড়ে ধরে বলে, ওকে কি রেপ করেছে আন্টি? এটা আমি শিওর বলতে পারবো না মা, তবে জানা মতে এমনটা করার চেষ্টা করেছিল, তাই নিজেই নিজের গলায় ছুরি চালিয়েছিল। আর কিছু বলতে পারবো না। অ্যানির চোখ দুটো যেন বন্ধ হয়ে আসছে। দুর্বল গলায় বলে, আপনি এখন আসতে পারেন আন্টি, আমি একটু একা থাকতে চাই। খাবারগুলো নিয়ে যান। খাবেন না? এই মুহূর্তে গলা দিয়ে কিছু নামবে না। কিন্তু আপনি সকালেও কিছু খাননি, দুর্বল হয়ে পড়বেন। কোনো ব্যাপার না, 2 দিন না খেয়ে থাকার রেকর্ডও আছে আমার। আপনি এগুলো নিয়ে যান।
মেড অ্যানির কথা অনুযায়ী ট্রলি নিয়ে বের হয়ে যায়। অ্যানি বিছানা থেকে উঠে দাঁড়ায়, অস্থির হয়ে চুল খামচে ধরে। মেয়েটার একদিনের বাচ্চা মতে অ্যানি আলাদা এক আকর্ষণ অনুভব করেছিল। মেয়েটা অনেক মিষ্টি আর ভালো, না হলে সামান্য একটু বুঝ দিয়েছিল মাত্র যে সে জীবন রক্ষার্থে নিক জেবরানের শয়নকক্ষে এসে থাকছে। মেয়েটা আর পাল্টা প্রশ্ন করেনি, ওনার কক্ষেই কেন থাকতে হবে আপনাকে? আরো তো অনেক রুম আছে, আর এই আইল্যান্ডে সহজে কেউ আসতে পারে না। আপনি যে রুমে থাকবেন সেই সেই রুমই সেফ। অথচ মেয়েটা এক কথায় বিশ্বাস করে নিয়েছে, রিপিট কোনো প্রশ্ন করেনি। নিককে যে পাগলের মতো ভালোবাসতো, এত আত্মবিশ্বাস ছিল তার ভালোবাসা তাকে ঠকাবে না। আচ্ছা, সে কি কোনোভাবে বিয়ের ব্যাপারটা জেনে গিয়েছে? আমাকে নিশ্চয় অনেক ঘৃণা করেছে, আমাকে নিশ্চয় অনেক ঘৃণা করেছে। অ্যানি ঠোঁট কামড়ে ধরে নিজের, চোখ থেকে পানি পড়ছে অনবরত। মেয়েটার জন্য কষ্ট হচ্ছে কেন তার? ইতিহাসের আমিই হয়তো প্রথম নারী যে নারী আমার স্বামীকে ভালোবাসতো। মন প্রাণ দিয়ে সংসার করার স্বপ্ন দেখেছ, মন প্রাণ দিয়ে সংসার করার স্বপ্ন দেখেছে। সেই নারীর মৃত্যুতে আমি কাঁদছি, কষ্ট হচ্ছে আমার, যন্ত্রণা হচ্ছে ভেতরে। অ্যানি ঘন্টাখানেক দেয়ালের সাথে হেলান দিয়ে বসে থাকে। কিছুক্ষণের মধ্যে গ্যাংস্টার বসের আগমন ঘটে। অ্যানি ভেজা চোখে তাকায় নিকের দিকে। নিক একবারের জন্য তাকায়নি। ড্রয়ার খুলে বিরক্তি নিয়ে একটা কাগজ খুঁজে চলছে। দেখতে বোঝাই যাচ্ছে প্রচুর রেগে আছে। মানুষ রাগ চেপে রাখলে তার চোখ মুখ অনেকটা হিংস্র হয়ে ওঠে। কেমন একটা উন্মাদ মনে হয় তাকে। নিকের এলোমেলো চুল, পরিপাটিহীন শার্ট সব মিলে কেমন উন্মাদ মনে হচ্ছে। নিক ড্রয়ার খুলে একটা কাগজ বের করে। অ্যানির দিকে এখনো তাকায়নি আজ। যেভাবে এসেছিল সেভাবে বের হয়ে যেতে চায়। দরজার কাছে যাবে তার আগে অ্যানি পেছন থেকে হাত চেপে ধরে। নিক কপাল কুঁচকে তাকায়। অ্যানি ছটফট গলায় বলে, প্লিজ একটি বার দেখার সুযোগ করে দিন, আজীবন কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। অ্যানির ভেজা চোখ মুখ দেখে নিক দাঁত পিষে নিজের। রেগে গেলেও নিজেকে নিয়ন্ত্রণ করে, কপালে ভাঁজ ফেলে বলে, কিভাবে জেনেছো? কে জানিয়েছে? কি ভয়ানক ছিল সেই প্রশ্নগুলো। আচ্ছা, এই লোকটাকে আজ এত হিংস্র দেখাচ্ছে কেন? এই রূপটাকে অ্যানি প্রচুর ভয় পায়। নিজের সাহসটাকে বজায় রেখে বলে, মিনতি করছি, আজকে অন্তত রাগ দেখাবেন না, একটু দেখবো শুধু। এইটা আপনার নয়, আপনার কাছে অনুরোধ আমার। নিক শুনল না। অ্যানির হাত ছাড়িয়ে বলে, নিক, কতটুকু চিনো তুমি তাকে? অল্প চিনি, তাতে কি? যাকে চিনো না তার কাছে যাওয়ার জন্য এত আগ্রহ দেখাচ্ছ কেন? কে বললো চিনি না? তোমার জন্য মেহের অপরিচিত, যাওয়ার প্রয়োজন নেই। ভুল। মেহের আমার জন্য সম্পূর্ণ পরিচিত। কাউকে ভালোবাসতে 365 দিনের সময় লাগে না। ব্যক্তি যদি ভালো হয়, অন্তরের মিল হয়, তবে 1 ঘন্টার ভেতরে চরমভাবে ভালোবাসা যায়। কপাল কুঁচকালো। বিরক্তি ভাব প্রকাশ করে বলে। যেতে হবে না, চত্ব সব আজাইরা কাজ। অ্যানি অবাক হয়ে তাকায় নিকের দিকে। সত্যি কি এই লোকের হার্ট বলতে কিছু নেই? মেয়েটাকে কুত্তার বাচ্চাগুলো মেরে ফেলেছে, আর এটাকে এই লোক আজাইরা জিনিসের সাথে তুলনা করছে। অ্যানি খ্যাপা গলায় বলে, মায়া ভালোবাসা বলতে কি সামান্য কিছু অবশিষ্ট নেই? সব কথা এই তো মেনে চলছি সব কথাই তো মেনে চলছে আপনার। পালিয়ে যাওয়ার কোনো নকশা বানাচ্ছি না, সব নিয়তির ওপর ছেড়ে দিয়ে বসে আছি। মরণ সমতুল্য হলে 4 দেয়ালের ভেতরে নিজেকে বন্দি বানিয়ে ফেলেছি। আজ সামান্য অনুরোধ রাখতে পারছেন না? একটু নিয়ে যান না প্লিজ। নিক অ্যানির দিকে তাকিয়ে শ্বাস টানে। এরপর কাবার্ড খুলে একটা প্যাকেটে হাত নেয়। প্যাকেটটা হাতে নিয়ে অ্যানির হাতে ধরিয়ে দেয়। 5 মিনিটের ভেতরে এটা পরে আসো, চোখ দুইটাও যাতে না দেখা যায়, ফার্স্ট। অ্যানি প্যাকেটের উপরে তাকিয়ে বলে। কি এটা? মেয়েদের আবৃত করার বস্ত্র। অ্যানি অবাক হয়ে বলে, আপনি আমার জন্য বোরকা এনেছিলেন? বহু আগে। অ্যানি কাঁধ নাড়িয়ে বলে, শয়তান যখন ভালো কাজ করে তখন ইচ্ছে করে পুরো শহরে মাইক লাগিয়ে হাসি। মদখোরের বউ এখন থেকে পর্দা করে চলবে। ইন্টারেস্টিং। অপেক্ষা করুন, রেডি হয়ে আসছি। অ্যানি কথাটা বলে আর দাঁড়ালো না। নিকের দিকে তাকাতেও সাহস করলো না। দৌড়ে চলে যায় ট্রায়াল রুমে। নিক অ্যানির যাওয়ার দিকে কপাল কুঁচকে তাকিয়ে থাকে। অ্যানি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসে। পুরো শরীর কালো বস্ত্রে ঢেকে গিয়েছে। মাথার কাছে একটা হুডির মতো, যেটা দেওয়ার ফলে চোখ বেশি একটা ভেসে উঠছে না। অ্যানির এই ভিন্ন রূপে নিক ঠোঁট কামড়ে ধরল নিজের। অ্যানি গলা কেসে সামনে এগিয়ে এসে বলে, এইবার ঠিক আছে? নিক ভ্রু নাচিয়ে বলে, এই চেহারার সৌন্দর্য আমি ছাড়া আর কারোর উপভোগ করার ক্ষমতা নেই।
পুরো সর্বাঙ্গে আমার নজর থাকবে, আর কারোর নয়। চোখ, নাক সব আমার। আমার জিনিস শুধুমাত্র আমারই। একটা চুল স্পর্শ করার ক্ষমতাও কাউকে দেইনি। অ্যানি নিকের এই সাইকোটিক গুলো মাঝে মাঝে উপভোগ করে বেশ। লোকটা প্রচুর হিংসুটে, বাট কোনোদিন স্বীকার করে না। মাথার হুডিটা নামিয়ে বলে, আমার দিকে কেউ তাকালে হিংসে হয় আপনার? ডু ইউ ফিল ভেরি জেলাস? নিক নিজের কপাল ঘেঁষল। অ্যানির চোখে চোখ রেখে বলে, এইসব ফাকিং জেলাসি আমার মধ্যে নেই। অ্যানি নিজের ঠোঁট উল্টালো। গা ছাড়া ভাব নিয়ে বলে, ওকে, যেহেতু জেলাস ফিল করেন না, তখন এইসব জিনিস পরার কি মানে বলুন? এক কাজ করি, এইটা খুলে শর্ট টপ পরি, যেগুলো হাঁটু অবধি থাকে, আর পেট অর্ধেক বের হয়ে থাকবে, হাতা থাকবে বিকিনি স্টাইলের, ঠোঁটে ডার্ক লিপস্টিক, চোখে গাঢ় কাজল, চুলগুলো ছেড়ে রেডি হয়ে আসি, নিজেকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসি, অপেক্ষা করুন। নিকের চোখ দুইটা ক্রোধে লাল হয়ে আসে। অ্যানি প্রতিটা কথায় যেন এর রাগ দিয়ে আঘাত করেছে। কেমন নীলচে করে ফুলে উঠেছে। নিক আচমকা অ্যানি চিবুক ধরে বলে, শুয়োরের বাচ্চা, মেরে ফেলবো তোকে আমি। এমন ড্রেস পরে কারোর সামনে যাওয়ার আগেই পুরো শরীরে অ্যাসিড দিয়ে পুড়িয়ে ফেলবো। যে শরীর স্বেচ্ছায় অন্য পুরুষকে আকৃষ্ট করে, সেই শরীরের চিহ্ন এই পৃথিবী থেকে মুছে ফেলবো। দিস ইজ ইয়োর লাস্ট ওয়ার্নিং, ডোন্ট রিপিট দ্যাট। নিক আর দাঁড়ালো না। অ্যানিকে ছেড়ে বড় করে নিঃশ্বাস টানে। অ্যানি নিজের দুই গালে ধরে চোখ বন্ধ করে ফেলে। লোহার মতো এক হাত দিয়ে প্রতিবাদ চেপে ধরে, আর মনে হয় মাংস খুলে চলে আসছে। নিক বড় বড় পা ফেলে রুম থেকে বের হয়ে যায়। নিকের যাওয়া দেখে অ্যানিও পেছন পেছন যায়। মেহেরের লাশ নিয়ে আসা হয়েছে বাড়িতে। পুরো বাড়ির আঙিনায় বিশাল দেহি গার্ড দিয়ে মোতোয়ান করা। সাদা কাপড়ে মুড়িয়ে রাখা ছোট দেহটা নিঃশব্দে শুয়ে আছে। অদ্ভুত এক পবিত্রতা, স্থিরতায়। কিছুক্ষণ আগে গোসল করানো হয়েছে। শরীর জুড়ে যেন এখনো ঠান্ডা পানির স্মৃতি লেগে আছে। ভেজা চুলের গন্ধে মিশে আছে সাবানের মৃদু সুবাস, যা বাতাসে ভাসতে ভাসতে বুকের ভেতরে ভারী করে তোলে। মুখখানা শান্ত হয়ে আছে একদম, এমন শান্ত যেন দুঃখের সব শব্দ হার মানিয়ে দিয়েছে। চোখের পাতা বন্ধ হয়ে আছে, ঠোঁটের কোণে নিস্তব্ধতার ছাপ। এই নীরবতাই তো সবচেয়ে ভয়ঙ্কর। একপাক্ষিক ভালোবাসায় হেরে গিয়ে সে চলে গেছে কোনো অভিযোগ ছাড়াই, কোনো বিদায়ের শব্দ ছাড়াই। কাউকে অভিযোগ করেনি, নিকের সামনে গিয়ে একেবারের জন্য বলেনি, কেন ঠকালে আমায়, আমার ভালোবাসাটাকে কেন অবহেলায় দূরে ঠেলে দিলে, নিঃশেষ করে কেন পায়ে নিচে পিষ্ট করে দিলে। নিক একেবারের জন্য অভিযোগ করেনি। ভেতরে জমে থাকা কথাগুলো আর বেরোতে পারেনি, নীরবতাই হয়ে উঠেছিল তার শেষ ভাষা। হাসির আড়ালে যে ক্ষত লুকানো ছিল, তা ধীরে ধীরে শ্বাস কেড়ে নিয়েছিল স্বপ্নগুলোকে। প্রতীক্ষার দিনগুলো ভারী হয়ে নামতো রাতে, আর ভোরে জেগে থাকতো শুধু শূন্যতা। কারো কাছে হাত বাড়াতে না পারার বেদনা তাকে ভেতর থেকে নিঃশেষ করেছিল। এই নীরব আর্তনাদে কোনো চিৎকার নেই, তবু তা কানে বাজে অসহ্য জোরে। কাঁদতে কাঁদতে একটা সময় চোখের জল ফুরিয়ে এসেছে, তবু বুক ভরে আছে ভাঙা প্রতিশ্রুতির ভারে। এত কান্না আর নীরব আর্তনাদ চিৎকারের পরও ভালোবাসা যে ফেরত এলো না, সে অপ্রাপ্তি হয়ে উঠেছিল শেষ পরিণতি। ভালোবাসা চেয়েছিল সে, বিনিময়ে পেয়েছিল অনুপস্থিতি। এই ফাঁকাটাই তাকে নিঃশেষ করেছিল। তারও কারো দোষ খুঁজে না নিয়ে সে নিজেকেই দায়ী করেছিল। এটাই ছিল সবচেয়ে নিষ্ঠুর। কেন সে এতটা উন্মাদ হতে গেল এই নিষ্ঠুর পুরুষটার জন্য? আজ তার চারিপাশে নিস্তব্ধতা, যেখানে প্রতিটি কোণ তার না বলা কথার সাক্ষী। নীরব আর্তনাদে কোনো চিৎকার নেই আজ, তবু হৃদয়ের দেয়াল কাঁপিয়ে দেয়। ঘর জুড়ে এখনো তার নিঃশ্বাসের স্মৃতি ঘোরে, অথচ সে নেই, এটাই সবচেয়ে নির্মম সত্য। নীরবতার ভেতরে চাপা পড়ে থাকা এই আর্তনাদই বলে দেয় হারানো ভালোবাসা কতটা গভীর ক্ষত রেখে যায়। কিছুক্ষণ পর জানাজা শুরু হবে। দাদামশাই নিজের নাতনির অকাল মৃত্যু মেনে নিতে পারেনি, এখনো লাইফ সাপোর্টে নিজের মৃত্যুর সাথে লড়াই করছে। তানভি এতক্ষণ হসপিটালে ছিল। মেহেরকে বাড়িতে নিয়ে আসার পর ছুটে চলে আসে। এই মেয়ের প্রতিটা মুহূর্তের সাক্ষী সে, কতটা ভালোবাসতো সে। মেহেরকে নিজের ছোট বোনের স্থান দিয়েছিল। কিভাবে ভুলবে সে এই যন্ত্রণা? তানভি কাঁদছে, ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। তাকে রেখে কিভাবে চলে যেতে পারলো? এই সাদা কাপড়ে মোড়ানো নিথর দেহটা আমাকে যন্ত্রণা দিচ্ছে। মেহের, প্লিজ ফিরে আয় বোন আমার। দাদামশাই মৃত্যুর লড়াই করছে, এতটা পাষাণ হয়ে যাস না। কে শোনে কার আর্তনাদ? মরে গেলে সে কি আর কিছু শুনতে পায়? তার রুহটা তো বের হয়ে যায়, পড়ে থাকে শুধু নিথর দেহটা।
মৃত মানুষ যদি ফিরে আসতে পারতো তাহলে কত লাশ জীবিত হয়ে উঠতো নিজের আপনজনদের আর্তনাদ সহ্য করতে না পেরে। তানভীর চোখের পানি মুছে সোজা হয়ে দাঁড়ায়। অতিরিক্ত কান্নার ফলে মাথা ব্যথা করছে। মেহেরকে বাড়িতে নিয়ে আসার পর আরিশ, নিক আর অথিরাজ কারোর দেখা মেলেনি। নিশ্চয়ই কুত্তার বাচ্চাটার জীবন জাহান্নাম বানাতে গিয়েছে। হুট করে তানভীরের চোখ যায় গাড়ি থেকে মাত্র নেমে আসা রমণীর দিকে। শরীরে কালো জর্জটে গাউন, মাথায় ওড়না পেঁচিয়ে রাখা। রমণী আরো এগিয়ে আসতেই তানভীর কপালে ভাঁজ সোজা হয়। অস্ফুট আওয়াজে বলে, নাজলি ম্যাম। নাজলি দ্রুত এগিয়ে আসে বাড়ির ভেতর। তানভি মেহেরের ফোনে নাজলিনের ছবি দেখেছে অনেকবার, অনেক প্রশংসা শুনেছে তার লাল চুলের। এই মেয়েটাকে তানভি ভালোভাবে চেনে, আরিশ স্যারের বউ। নাজলি কিছুক্ষণ এগিয়ে এসে থমকে যায়, চোখ যায় সাদা কাপড়ে মোড়ানো এক নিথর দেহটার দিকে। সাথে সাথে নাজলির চোখ বন্ধ করে ফেলে। বারবার মনে হতে থাকে তার দেওয়া সে অভিশাপ। যেদিন আপনার বোনকে কেউ কুত্তার মতো ছিঁড়ে খাবে, সেদিন হাজারো মেয়ের মূল্য বুঝবেন। তার আগে আপনজন হারানোর কষ্ট আপনি অনুভব করবেন না, মিস্টার আরিশ ইলহাম। নাজলি কান্না আটকাতে ঠোঁট কামড়ে ধরে নিজের। সে তো অভিশাপ দিয়েছিল রাগের কারণে। এই ফুলটার উপর কেন এত নির্মম অত্যাচার হলো? নাজলি আর তাকাতে পারল না সেদিকে। ওড়না দিয়ে মুখ চেপে ধরেছে, চিৎকার বের হয়ে আসছে গলা দিয়ে। ছটফটে চোখ দুইটা আরিশের খোঁজে মরিয়া হয়ে ওঠে। এই লোকটা তো বোনের জন্য পাগল ছিল। কি অবস্থায় আছে সে? এখনো কি সে কঠোর ব্যক্তিত্ব ধরে রেখেছে, নাকি একজন ভাই হিসেবে ভেঙে পড়েছে? কোথায় সে? নাজির চোখ দুইটা অধৈর্য হয়ে খুঁজে চলেছে, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তির সন্ধান মেলে না। গার্ড ছাড়া আর কোনো পরিচিত মুখ নেই তার কাছে। কিছুক্ষণের মধ্যে কয়েকটা গাড়ির শব্দে জায়গাটা অস্থির হয়ে ওঠে। নাজলি বিরক্তিতে কান চেপে ধরে, সেদিকে তাকানো প্রয়োজন বোধ করলো না। গাড়ির আওয়াজ থেমে যায়, আবারও সে ভয়াবহ নীরবতা। নাজরি সেসবে পাত্তা না দিয়ে আরিশকে খুঁজে চলছে। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই থমকে যায়। প্রথমে চোখ যায় গ্যাংস্টার বস নিক জেব্রানের দিকে। কাপা শরীর নিয়ে তাকায় পাশে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে, যার পুরো শরীর কালো কাপড়ে ঢেকে আছে। নীল চোখ দুইটা এখনো কিছুটা দৃশ্যমান হয়ে আছে। নাজির মুখ থেকে কাপড় সরে যায়। কতদিন পর নিজের বোনের অস্তিত্ব দেখতে পেয়ে কেমন স্তব্ধ হয়ে যায়। নিজের ভ্রম ভেবে একই দৃষ্টিতে তাকিয়ে থাকে। অ্যানির দুই চোখ পানিতে ভরে ওঠে। তৃষ্ণার্ত কাকের মতো হাহাকার করে ওঠে তার বুক। কতদিন পর এই মানুষটাকে সে দেখতে পেয়েছে। একে ছাড়া তো একদিনও সে ঘুমাতে পারতো না, এখন দিব্যি ঘুমিয়ে যাচ্ছে। অ্যানি আর অপেক্ষা করলো না, নিকের হাত ছাড়িয়ে এক দৌড় দেয় নাজনির উদ্দেশ্যে। নিক নিজের হাতের দিকে তাকায়, রাগে পুরো শরীরে কেঁপে ওঠে। হাতটা মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত পেশে নিজের রাগটাকে কমানোর বৃথা চেষ্টা চালায়। তার ভাষ্যমতে ভালোবাসার নাটক দেখতে সামনে তাকায়। অ্যানি নাজলিকে জড়িয়ে ধরে আছে, কাঁদছে, ফুপাচ্ছে। কান্না আর অস্থিরতার জন্য কথা বলতে পারছে না, কোনো রকম উচ্চারণ করে। আপা। নাজলি অ্যানির মাথায় এলোপাথারি চুমু খায়, ভাঙা গলায় বলে। বোন আমার। অ্যানি বুক থেকে মাথা তুলে বলে, খুব মিস করেছি তোমায়, প্রতিটা মিনিট তোমার কথা মনে পড়েছে। নাজলি অ্যানির চোখে পানি মুছে বলে, আমাকে তৃষ্ণা মিটাতে দে। বহুদিন ধরে আমি আমার এই পাখিটাকে দেখি না, তার খিলখিল হাসির শব্দ শুনি না। কেমন আছিস তুই? অ্যানি চেহারার বিষণ্ণতায় নেমে আসে, হাসি ফুটিয়ে বলে, আছি আমি, তুমি কেমন আছো? নাজলি কথাটা এড়িয়ে গেল। অ্যানি আবারও প্রশ্ন করে, তুমি কি আরিশ ভাইয়ের সাথে আছো? নাজলি তাকায় অ্যানির দিকে। অ্যানি আবারও বলে, বলো আপা। আছি, তবে তোর মতোই, না পেরে। অ্যানির মুখ মলিনতায় ভিসিয়ে ওঠে। নাজলি হাত ধরে ফিস ফিস করে ওঠে। নাবিদ ভাই কেমন আছে আপা? উনি সুস্থ আছেন তো? ওনার কোনো ক্ষতি হয়নি তো? নাজলি দীর্ঘশ্বাস ফেলে বলে, এখনের খবর আমি জানি না, তবে নাবিদ ভালো নেই অ্যানি, কেমন পাগলের মতো হয়ে যাচ্ছে। তোকে হারানোর কষ্টও সহ্য করতে পারছে না। প্রতি রাতে মদ খেয়ে পড়ে থাকে। ড্রাগস হয়ে উঠেছে এখন নিত্যদিনের খাবার। অ্যানির বুকটা কেঁপে ওঠে, মাথা নাড়িয়ে বলে, এইভাবে চলতে থাকলে উনি মরে যাবেন। ওনাকে আটকাও আপা প্লিজ। নাজলি আরো কিছু বলবে তার আগেই নিকের উপস্থিতিতে থেমে যায়। নিক একদম অ্যানির পাশে এসে দাঁড়ায়। অ্যানি নিকের দিকে তাকিয়ে ভয়ে নাজলির হাত চেপে ধরে। নিক সেই হাতের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ধরল নিচের।
জোরপূর্বক হেসে অ্যানির হাতটা নিজের হাতের মুঠোতে নিয়ে আসে। অ্যানি নিকাবের নিচেই ঠোঁট ভেজায়। নাবিদ ভাইয়ের ব্যাপারে লোকটা কিছু শোনেনি তো আবার? নিশ্চয়ই শোনেনি, শুনলে এতক্ষণে ঘূর্ণিঝড় চালিয়ে দিত। নাজরি নিকের দিকে তাকিয়ে বলে, কেমন আছেন গ্যাংস্টার বস? নিক ছোট করে বলে, মৃত বাড়িতে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন কেমন আছি? কমন সেন্সের বড্ড অভাব আপনার। নাজলি হালকা হেসে বলে, কারোর মৃত্যুর খবর তাহলে গ্যাংস্টার বসের হৃদয়কে নাড়িয়ে তুলতে পারে, শুধু পারে না আমার বোনের চাপা কান্নাগুলো। নিক ঠোঁট চেপে হেসে বলে, আপনার বোনের কান্নাতে শুধু মন নয়, আরো অনেক কিছুই নাড়িয়ে তোলে। যতবারই হয় ততবার কান্না করে, এমনকি জ্ঞানও হারিয়ে ফেলে। প্রতিবারই আমার মন নাড়িয়ে তোলে। বিশ্বাস না হলে জিজ্ঞাসা করুন আপনার বোনকে। নিজ হাতে পেইন কিলার সহ আরো অনেক মেডিসিনই খাইয়ে দেই। এরপরও কিভাবে বলেন আমার মন নড়ে ওঠে না? অ্যানির কান দিয়ে যেন গরম বাতাস বের হচ্ছে। নাজলি অপ্রস্তুত হয়ে পড়ে। নিককে যত নিজের শত্রু মনে করুক, কিন্তু অ্যানি তো তার ছোট বোন। নিজের বোনের পার্সোনাল মোমেন্টের কাহিনী শোনার মতো লজ্জাকর জিনিস বোধহয় আর কিছু নেই। অ্যানি চোখ বন্ধ করে শক্ত গলায় বলে, আগাম টানুন মুখের, অসভ্য লোক। নিক অ্যানির হাতটা শক্তভাবে চেপে ধরে। অ্যানি ব্যথায় শব্দ করতে গিয়েও করল না। নাজলিকে এই মুহূর্তে উস্কে দিতে চাচ্ছে না সে। নাজলি শক্ত গলায় বলে, আমি আপনাকে সহজভাবে প্রশ্ন করেছি, এতটা গভীরে গিয়েছেন কেন? আপনি আপনার স্টাইলে প্রশ্ন করেছেন, আমি আমার স্টাইলে উত্তর দিয়েছি। সব উত্তর যে আপনার মনের মতো হবে তার তো কোনো উপায় নেই। নাজলি তাকায় নিকের দিকে, লজ্জা ভুলে গিয়ে জেদটাকে বজায় রেখে বলে, ওহ আচ্ছা, এইভাবে বুঝি নিজের একান্ত সময়ের কাহিনী সবাইকে শোনান? কি সুন্দর স্টাইল আপনার। নিক একই ভঙ্গিতে বলে, আপনি যে প্রশ্নগুলো করেছেন সেসব প্রশ্ন কেউ করার আগে তার গর্দান মাটিতে পড়ে যাবে। কেউ প্রশ্ন করার সাহস করেনি, তাই শোনানোর প্রয়োজন পড়েনি। তাছাড়া নিক জেভরানের একান্ত সময়ের কাহিনী শুনলে লোকে টিকতে পারবে না। আপনার বোনকে জিজ্ঞাসা করুন, সে নিজেও জ্ঞান হারিয়ে ফেলে। আপনি জানতে চাইলে একদিন বর্ণনা দিয়ে জানিয়ে দেব। সবার গলা আলাদা করলেও আপনার গলা অক্ষত থাকবে। অ্যানির ইচ্ছে করছিল জায়গা ত্যাগ করতে। দুইটা এমন ভাবে কথা বলে যেন আগের জন্মে সতীন ছিল। নাজলি কিছু বলবে তার আগে অ্যানি বলে, আপা তুমি একা এসছো? কার সাথে এসছো? নাজলি বোনের দিকে তাকিয়ে বলে, বেপরোয়া হওয়ার প্রয়োজন নেই, ঠিক আছি আমি, চল আমার সাথে। অ্যানি নিকের দিকে তাকালো। নিক শক্ত গলায় বলে, যাবে না সে। নাজলি শান্ত চোখে তাকিয়ে বলে, মাত্র 20 মিনিট চাচ্ছি, এই সামান্য সময় কিছু হবে না, হবে বলে মনে হয় না আমার। নিক কপাল ঘেঁষে বলে, মিস নাজলি, নারীদের সংসার ভাঙার পেছনের মূল কারণ কি জানেন? এক হচ্ছে বড় বোন, আরেক হচ্ছে মা। দুইজন ব্যক্তির জন্য অধিকাংশ সংসার ভেঙে যাচ্ছে, আর আমি সেই ফাঁদে পা দিব না। নাজির চোখে মুখে ক্ষোভ ভেসে ওঠে। অ্যানি দাঁত পিষে বলে, উনি আমার বোন হয়, এইভাবে কেন কথা বলছেন? ভদ্রভাবে বলতে না পারলে অন্তত অসম্মান করবেন না। অ্যানির দিকে তাকিয়ে বলে, সম্মানিত সম্বোধন করে কথা বলার রুলস আমার কাছে নেই। তোমার বোন, সে তাতে আমার কি? নিক জেভরানের কাছে এইসব ফাকিং সম্পর্ক একটা তালবাহানা। অ্যানি চুপ হয়ে যায়। নাজির দিকে অসহায় চোখে তাকিয়ে বলে, তুমি আর কিছু বলো না আপা। নাজলি মাথা নাড়ালো। জানাজার জন্য সবাই একসাথে হচ্ছে। আহ, কি নির্মম দৃশ্য এটা। অ্যানি নিকের হাত ধরে বলে, জানা যায় শরিক হন। নিক সেদিকে তাকিয়ে বলে, এইসবে যাই না আমি। অ্যানি বিরক্ত প্রকাশ করে বলে, আদৌ মুসলিম তো আপনি? ঈমান অনেক আগেই হারিয়েছেন সেটা জানি, তবে নিজের সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন তো? পাপে ডুবে গিয়ে নাস্তিক হয়ে যাননি নিশ্চয়ই? নিক শক্ত চোখে তাকালো। অ্যানি সেসবে পাত্তা দিল না। নিকের হাতে ধরে ধাক্কা দিয়ে বলে, ভেতরে যাও। 2 তলার সিঁড়ি পার করে বামে একটা রুম আছে, এটা আমার রুম। সেখানে গিয়ে বসো, কিছুক্ষণের মধ্যে আমি নিয়ে আসবো। ভুলভাল কোথাও যাবে না। পরবর্তীতে আমি সিসি ক্যামেরা চেক করব। নিক মানুষের ভিড়ে তাকালো। অস্থির হয়ে উঠল মন। সেখানে যেতে কি গ্যাংস্টার বস ভয় পাচ্ছে? নিক গভীর গলায় বলে। অ্যানি মলিন হাসলো। নিক জানা যায় সত্যি যাবে, কেন জানি বিশ্বাস হচ্ছে না। নিক অ্যানির হাত ছেড়ে দেয়। নাজির দিকে তাকিয়ে বলে। নাজির দাঁত পিষে, এরপর বড় বড় পা ফেলে সেদিকে চলে যায়। অ্যানি শান্ত চোখে তাকিয়ে থাকে সেদিকে। নাজির বিরক্তি কণ্ঠে বলে, বেয়াদব একটা। অ্যানি বোনের দিকে তাকিয়ে বলে,
আগের জন্মে সতীন ছিলে তোমরা, একই স্বভাবের দুজন। নাজলি নাক ছিটকায়, পরপর অ্যানির দিকে তাকিয়ে বলে। এইভাবে ঠেকেছিস কেন নিজেকে? অ্যানি শান্ত চোখে তাকিয়ে বলে। ওনার ওনার ইচ্ছে। নাজলি অ্যানির গালে হাত রেখে বলে। প্রচুর উন্মাত্তকে নিয়ে সব শুনবো। আপাতত এটা বলবি, তুই পাচার হয়েছিস কিভাবে, এরপর থেকে সব ঘটনা। অ্যানি মলিন গলায় বলে। এই সামান্য সময় তোমাকে সব বলবো আপা। তবে জানো, আমি অন্ধকারে থাকতেও শিখে গিয়েছি, বুকে কষ্ট চাপা দিয়ে হাসতেও শিখে গিয়েছি। তোমার বোন আর ছোট নেই। নাজির চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। মেহেরকে তুই চিনিস? দেখা হয়েছিল একবার, প্রচুর মিশুক, নিককে উম্মাদের মতো ভালোবাসতো। নাজলি যেন কারেন্টের শক খেলো, আশ্চর্য হয়ে বলে। ভালোবেসে হেরে গিয়েছে তাই তো? হয়তো। আমি এই মেয়েটার কাছে অপরাধী আপা, নিশ্চয়ই ভেবেছে আমি তার ভালোবাসা ছিনিয়ে নিয়েছি। কিন্তু সে যদি একবার প্রতিটা ঘটনা জানতো, তবে ওর রুহটা পর্যন্ত কেঁপে উঠতো। সে জবাব জানতে চাইনি। না, মেয়েটা প্রচুর ভালো আর আদুরে। ওর মৃত্যু মেনে নিতে পারছি না, যন্ত্রণা হচ্ছে খুব। নাজির চোখ ঘুরিয়ে পেছনে তাকায়। আরিশকে দেখে তার চোখ আটকে যায়। একদিনে লোকটার কি অবস্থা হয়েছে, চুলগুলো এলোমেলো, শার্টের ঠিক নেই। নাজির দীর্ঘশ্বাস ফেলে, সেদিকে তাকিয়ে বলে। আরিশের প্রচুর আদরের ছিল, বোনকে খুব ভালোবাসতো। হ্যাঁ, আমার জানা মতে ওনার যদি কোনো প্রাণ থেকে থাকে, তবে সেটা মেহের ছিল। কিভাবে সহ্য করছে কে জানে। আবার সন্দেহ হয় এদের কষ্ট হচ্ছে তো। যেমন কষ্ট আমাদের হচ্ছে, এর থেকেও বেশি হওয়ার কথা। কষ্ট নাও হতে পারে, এদের তো আবার হার্ট বলতে কিছু নেই। জানাজা পড়ানো শেষ হয়। আরিশ কাপড়ের ওপর থেকেই মেহেরের কপালে সময় ধরে চুমু খায়। কানে ফিসফিস করে বলে। আর তুই বলেছিস না ভাইয়া একদম কাঁদবে না, একদম ভেঙে পড়বে না। দেখ, একটুও কাঁদছি না। পাথর হৃদয়টা কাঁপছে আমার। মিষ্টি করে ভাইয়া বলে কে ডাকবে আমায়? বোন আমার, আই লাভ ইউ। প্রচুর ভালোবাসি তোকে। গর্ব হচ্ছে তোর সাহসিকতা নিয়ে। নিজেকে হেফাজত করতে গিয়ে যে বলি দিলি, তাতে গর্ব হচ্ছে আমার। এখন তো সামান্য সহ্য করতে পারছি। ওই কুত্তাগুলো যদি তোর পবিত্রতা নষ্ট করতো, তখন ধ্বংস হয়ে যেতাম। যন্ত্রণায় পিষে দিত আমাকে। খুব মিস করবো তোকে। তবে কলিজা, ভাইয়াকে ক্ষমা করে দিস। বাঁচাতে পারলাম না সেদিন। এই ইগরের মৃত্যু নরকের থেকেও কঠিন হবে। এর কলিজা আমি চিবিয়ে খাবো। আরিশ উঠে দাঁড়ায়, চোখ মুখ লাল হয়ে উঠেছে। এখানে আর দাঁড়ায়নি, এই মুহূর্তে দাঁড়িয়ে থাকার ক্ষমতা নেই। এ অন্ধকার কবরে রাখা হবে তার পাখিটাকে। কিভাবে সহ্য করবে সে এই দৃশ্য? আরিশ চলে আসে রুমের ভেতর, ডিভানে বসে শরীর এলিয়ে দেয়। নিকো চলে আসে, পকেট থেকে ম্যাপ বের করে বলে। দূরত্ব বজায় রাখবেন আমার বউয়ের থেকে। এই নকশা অনুযায়ী ঘরের সীমানা কানাডা পর্যন্ত, আর লাস্ট দৌড় হবে কানাডা। আরিশ ম্যাপের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। দুনিয়ার যে প্রান্তে লুকিয়ে থাকুক, সেই প্রান্ত থেকে খুঁজে বের করে আনবো। মাটি দেওয়া শেষ, লোকেদের পায়ের শব্দ বোঝা যাচ্ছে। নিক শরীর এলিয়ে দিয়ে বলে। তোর বউ এসেছে। আরিশ আচমকা তাকায়। কোথায়? এখানে। মানে? তার মানে তোর বউ এসেছে? কেন, তুই জানিস না? রাত থেকে তো বাড়ি যায়নি। দেখা দেখা হয়নি ওর সাথে আমার। নিক গা ছাড়া ভাব নিয়ে বলে। তোর বউকে সাবধানে রাখিস, যাতে আবার বউয়ের কান না ভাঙে। অনেকদিন পর বাঘা হাড্ডি একটু শান্ত হয়েছে। কিছু একটা বলে আবার সংসারে আগুন লাগাতে না করে দিস। আরিশ নিকের এমন কথায় আশ্চর্য হয়। এই নিক তো, এই রূপ তো সে আগে কোনোদিন দেখেনি। নিক ঘন ঘন নিঃশ্বাস টানছে। আরিশ নিকের দিকে তাকিয়ে বলে। তুই অসুস্থ? নাথিং। আরিশ উঠে কপাল ছুঁয়ে বলে। তোর চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, জ্বরে পুরো শরীর পুড়ে যাচ্ছে। এই ক্ষতগুলো থেকে এত জ্বর। মিনারে ফিরে যা। নিক ছটফট করে ওঠে। পাগল হয়ে গিয়েছিস তুই? ইগরকে খোঁজা এখন সব থেকে জরুরি। অতিরিক্ত জ্বর হলে তুই নিজের মধ্যে থাকিস না। মনে হয় না এই মুহূর্তে কিছু করতে পারবি। নিক কপালে চেপে ধরে বলে। বুকে বুলেট নিয়ে হাঁটতে পারি, অথচ জ্বর হলে কাবু হয়ে যাই। কি সব অসুখ, পারবো না আমি। আরিশ এবার শান্ত গলায় বলে। নিজের বোনকে হারিয়েছি আজ। আমি চাচ্ছি না এই মুহূর্তে ভাইটাকেও হারিয়ে ফেলি। গরম গরম অ্যাটাক আমি করতে পারি, কিন্তু তোর দুর্বলতার সুযোগ নিয়ে যদি কেউ মাথায় আঘাত করে, সেটা আমি সহ্য করব না। সুস্থ হওয়া আগে। শক্তি সব নিয়ে ইগরের বিনাশ রচনা করব।
এই 2টা দিন আমি তোকে ছুটি দিলাম। তোকে খুঁজে পেলেই ওর শ্বাসটাও আমি হিসেবে রাখবো। নিক বিরক্ত হলো, ধমক দিয়ে বলে, আর ড্রামা শিখে গিয়েছিস তুই আরিশ? এইসব সাধারণ মানুষদের সাথে যায়, আমাদের সাথে নয়। এখন গাড়ি বের কর। ওর 1 মিনিটের শ্বাস নেওয়া মানে অনেক কিছু। চোখ বন্ধ করে বলে, কসম লাগে নিক, প্লিজ, এই অবস্থায় শত্রুর সামনে দাঁড়াতে চাই না। একবার হারাতে গিয়ে সৃষ্টিকর্তার দয়ায় বাঁচিয়েছিলাম, এখন আবারও সেই ভুল করতে পারবো না। বউ বউ নিয়ে বিদায় হওয়া এখান থেকে। আজ রাতটা আমি এই বাড়িতেই কাটাবো। এই বাড়িটায় কত স্মৃতি আছে। রাত তখন প্রায় 1টার দিকে। নিক অ্যানির পেটে মুখ ডুবিয়ে দেয়। অজান্তেই থরথর করে কেঁপে ওঠে রমণী। ছাড়ানোর বৃথা চেষ্টায় তাকায় নিকের দিকে। নিক 2 হাত দিয়ে অ্যানির কোমর শক্তভাবে ধরে, পেটে মুখ ডুবিয়ে কয়েকটা চুমু খায়। জ্বরের তীব্রতা এত ছিল যে গরম নিঃশ্বাসে অ্যানি ঘামতে শুরু করে দিয়েছে। নিক পেটে ঠোঁট ঘেঁষে বিড়বিড় করে, আমার হৃদয় তুমি, আমার জীবন আর আত্মা তুমি। এতটা আসক্ত কেন করলে কলিজা আমার? অ্যানি কথাগুলো শোনার চেষ্টা করলো। ফিসফিস করে বিড়বিড় শব্দ অ্যানির কান অব্দি স্পষ্টভাবে পৌঁছাতে সক্ষম হলো না। নিকের অবাধ্য ঠোঁটের স্পর্শে নিজেকে আর ঠিক রাখতে পারছে না। গরম নিঃশ্বাসে যেন পেটের নরম মাংস পুড়ে যাচ্ছে। অ্যানি নিকের মাথাটা সামান্য সরিয়ে দিয়ে বলে, আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। জ্বর এইভাবে বাড়তে থাকলে সমস্যা হয়ে পড়বে। নিকের মাথাটা নরম বালিশের উপরে রেখে অ্যানি তাড়াহুড়ো করে উঠতে যায়। তার আগেই নিক হাত চেপে ধরে নিজের কাছে নিয়ে আসে। অ্যানি অবাক হয়ে তাকায়। নিকের চোখ 2টা লাল হয়ে কেমন ভয়ানক দেখাচ্ছে। ফর্সা মুখ থেকে যেন রক্ত পড়ছে। গোলাপি ঠোঁট 2টা একদম শুকিয়ে আছে। নিক গভীর দৃষ্টিপাত করলো অ্যানির দিকে। অ্যানির গালের কাছে ঠোঁট নিয়ে বলল, বাহিরে পা রাখার ভুল জীবনেও করো না, একদম মেরে ফেলবো। অ্যানির কপাল কুঁচকে আসে। একটু আগেই তো এই লোক হুঁশে ছিল না, এত দ্রুত নিজের হুঁশে ফিরল কিভাবে? আদৌ বেহুশ হয়েছিল নাকি নাটক করেছে এতক্ষণ? অ্যানি চোখের পাতা ঝাপটায়। জ্বর আপনাকে অস্থির করে তুলছে। এই মুহূর্তে চিকিৎসা না নিলে বাজে কিছু ঘটে যাবে। নিক শান্ত গলায় বলে, ঘটুক, সামান্য জ্বরে গ্যাংস্টার বসকে কাবু করতে পারে না বেবি গার্ল। তার নমুনা তো দেখতেই পাচ্ছি। চোখ খুলে রাখতে পারছেন না। প্রতিটা ক্ষতের যন্ত্রণা আপনাকে অস্থির করে তুলছে। নিক অ্যানির দিকে শান্ত চোখে তাকায়। অ্যানির অস্থিরতার সাথে সাথে কমে যায়। নিক ঠোঁট কামড়ে হাসলো, ডিপ গলায় বলে, এতটা বেপরোয়া কেন হচ্ছ? অ্যানি থমকে যায় এই সামান্য কথাতে। ঠোঁট ভিজিয়ে বলে, বেপরোয়া হতে যাব কেন? চোখে মুখে এত অস্থিরতা কেন তাহলে? অ্যানি নিজেকে শক্ত করে তাকালো, কণ্ঠস্বরে কাঠিন্যতা এনে বলে, এক রুমে আছি যেহেতু, চোখের সামনে অসুস্থ একজন ব্যক্তিকে তো ফেলে রাখতে পারি না। মনুষ্যত্ব বোধ আপনার নেই, বাট আমার আছে। এতটা হৃদয়হীনভাবে বানানো হয়নি আমাকে। আপনার জায়গায় অন্য কেউ হলেও এইভাবে অস্থির হয়ে উঠতাম। নিক ঠোঁট কামড়ে ধরে নিজের, কপালের রগগুলো ফুলে ভেসে ওঠে। জ্বরের কারণে চোখ মুখ আগে থেকেই লাল হয়ে আছে। এই মুহূর্তে তার মুখের রিয়াকশন বোঝার উপায় নেই। নিস্তব্ধ এই রুমে শুধু ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। অ্যানি সেদিকে মাথা ঘামালো না। একটা পাত্রে সামান্য পানি নিয়ে আসে, একটা নরম টাওয়েল ভিজিয়ে নিকের দিকে এগিয়ে যায়। নিকের মাথায় জল পট্টি দিবে তার আগেই নিক হাত থেকে পানির পাত্রটা ফেলে দেয়। কাঁচ ভাঙার শব্দে অ্যানি কেঁপে ওঠে। এই ভাঙা শব্দটা কেমন জানি অদ্ভুত শোনালো। অ্যানি অবাক হয়ে তাকায় নিকের দিকে। নিকের চোখ মুখ শক্ত করে রাখা, রাগের কারণে নিঃশ্বাস পর্যন্ত ভালোভাবে ফেলতে পারছে না। অ্যানি বুঝতে পারল না এই মুহূর্তে সে কি অপরাধ করলো। জ্বর যাতে কাবু করতে না পারে তাই তো সে প্রাথমিক চিকিৎসা দিতে যাচ্ছিল। লোকটা জোর খারাপ হোক, হৃদয়হীন মনস্টার হোক, দিন শেষে এক রুমে তো থাকছে সে। এই সামান্য সেবা তো সে করতেই পারে। অ্যানির চোখ ভিজে আসে, কেন জানি কষ্ট হচ্ছে খুব। তবুও চোখের পানি লুকিয়ে প্রশ্ন করে, পাত্রটা ফেলেছেন কেন? নিক দাঁত পিষে এক ঝটকায় অ্যানির বাহু চেপে ধরে। এরপর রাগের চোয়াল শক্ত করে বলে, প্রয়োজন নেই এইসব জলপট্টির। আমার জায়গায় অন্য কেউ হলে এমন অস্থির হয়ে পড়তি? বল, ধান্দাবাজ মহিলা, সত্যি করে বলবি, কেন বললি এই কথা? কি মনে হয় আমাকে তোর? নিক জেভরান তার স্ত্রীকে রাস্তায় বিলিয়ে দিয়েছে যে যাকে তাকে দেখে মনুষ্যত্ব খাটাবে?
নিকের প্রতিটা ধমকে অ্যানি কাঁপছে। নিক এমন ভাবে ধরেছে যেন আঙ্গুল মাংসের ভেতরে গেঁথে যাচ্ছে। অসহ্য যন্ত্রণায় অ্যানি আওয়াজ করে। আমার হাত ছাড়ুন, ব্যথা পাচ্ছি আমি। আপনার প্রতি সামান্য মায়া দেখানোটা আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল। হুটহাট এইভাবে চেপে ধরেন কেন? ব্যথা পাই না আমি? যেদিন মেহেরের মতো এইভাবে চলে যাব সেদিন আপনি শান্তি পাবেন। নিকের হাত থেমে যায়। অ্যানির থেকে দূরে সরে আসে। দেয়ালে হাতে রেখে চোখ বন্ধ করে দাঁড়ায়। দাঁড়াতে পারছে না, শরীর ঢলে পড়ছে। অ্যানি বুঝতে পেরে নিকের হাতে হাত রাখে। নিক সরিয়ে দিয়ে বলে, বের হ রুম থেকে। অ্যানি অবাক চোখে তাকায়। মানে? নিক লাথি মেরে ডিভানের সামনে রাখা কাঁচটাকে ভেঙে ফেলে। তীব্র রাগে গর্জে ওঠে। এই মুহূর্তে রুম থেকে না বের হলে অঘটন ঘটে যাবে। অ্যানি কেঁপে ওঠে, ভয় কান্না করে দেয়। কাপা গলায় বলে, এত রাতে কিভাবে যাব? ড্রয়িং রুম পুরোটা অন্ধকার। নিক যেন আরো অস্থির হয়ে উঠছে। নিজের চুল ঘামছে ধরে বলে, যে মেয়ে এখনো অনুমান করতে পারে না কোন কথাগুলো বললে আমি রেগে যাই, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারি না, সেই মেয়ে আমার রুমে না থাকাটাই ভালো। কিছু করে ফেলার আগে দৃষ্টি সীমানার বাইরে বের হও। অ্যানি আর দাঁড়ালো না। রাগ, ক্ষোভ আর ভয় নিয়ে রুম ত্যাগ করে। যে রুম থেকে একবার অপমান বের করে দিয়েছে সেই রুমে আর আসবে না সে। অ্যানি সিঁড়ির কাছে গিয়েও থেমে যায়। নিকের তীব্র জ্বরের কথা মনে হতেই অসহায় হয়ে পড়ে। বিড়বিড় করে বলে, কোন সাইকোর কবলে ফেললে আমাকে? এত মর্জি আমি কিভাবে বুঝবো? শত্রু দেশ ছেড়ে পালিয়েছে বা কোনো সীমান্তে নাম নেই, কোনো ছায়াও চিহ্ন নেই। পুরো জায়গায় মাফিয়া টিম লেগে আছে। আফ্রিকার কোনো জায়গায় ইগরের চিহ্ন মিলছে না। এই অনিশ্চয়তার ভারে রুমটা যেন সংকুচিত হয়ে এসেছে। আর তার মাঝখানে আরিশ বসে আছে এক অস্থির আগ্নেয়গিরির মতো। চোখ দুটো লালচে হয়ে আছে। টানা জাগরণের ক্লান্তি আর দমন করা ক্রোধে পাতা কাঁপছে। হাতের শিরাগুলো ফুলে উঠেছে। ক্রোধে চেহারা কেমন বিভৎস হয়ে উঠেছে। মাউস, ফোন, মানচিত্র যেটাই ধরে সেটাই মুহূর্তে ফেলে দিচ্ছে। কারণ সেটাই সরাসরি সংযোগের অস্ত্র। ইনফরমার, সীমান্তের লোক, আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক। একের পর এক কল, মেসেজ আসছে, কিন্তু প্রতিটা কথোপকথন শেষ হচ্ছে একই শূন্যতায়। সঠিক খবর না পাওয়ায় বিরক্তিতে ফোনটাকে ছুঁড়ে ফেলে দেয়। কাউচের উপরে একটা মানচিত্র। আর সেই মানচিত্রে নজর রাখে। নিক দিয়ে গিয়েছে এইটা। মানচিত্রটা সে ধরেছে রুট বুঝতে, পালানোর পথ, সীমান্তের ভাগ, বিকল্প রাস্তা, লুকানোর সম্ভাব্য জায়গা। স্ক্রিনের আলোতে তার মুখ কখনো পাথরের মতো কঠিন হয়ে আছে। বারবার ইগোরের লোকেশন বদলাচ্ছে, সিগন্যাল ভাঙছে, ট্র্যাকিং ডেট। এই শব্দগুলো তার মাথার ভেতর পেরেকের মতো ঢুকে যাচ্ছে। ম্যাপ অনুযায়ী বর্তমানে ইগোরের কোনো চিহ্ন আফ্রিকায় নেই। সময়ের ব্যবধানে জানোয়ারটা দেশ ছেড়ে পালিয়েছে। আরিশ দাঁত কটমট করে ম্যাপের দিকে তাকায়। রাগে মাথার রগগুলো যেন ছিঁড়ে যাচ্ছে। নিজেকে সামলাতে না পেরে সামনের কাউচটাকে ফেলে দেয়। বিকট শব্দে ভেঙে চুরমার হয়ে যায় সেটা। কাঁচ ভাঙার শব্দে আতঙ্কে জমে যায় এক রমণী। নাজলি মেঝের দিকে এক পলক তাকিয়ে আরিশের দিকে তাকায়। আরিশ চুলগুলো টেনে বসে আছে। নাজলি নিঃশ্বাস ছেড়ে সামনে এগিয়ে যায়, হাতে তার খাবারের প্লেট। এই মুহূর্তে নাজলি নিজের সব সাহস হারিয়ে ফেলেছে। এই রাগটাকে নাজলি প্রচন্ড ভয় পায়। কেমন হিংস্র হায়নার মতো হয়ে উঠে চেহারা। অন্য সময় হলে সব সাহস ঢেলে দিয়ে তর্ক করে, ইচ্ছে করে ভুলভাল কথা বলে রাগিয়ে দেয়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলতেও কলিজা কাঁপছে। তবু সাহসটাকে সঞ্চয় করে শান্ত গলায় বলে, কাল রাত থেকে কিছু খাননি, কিছু খেয়ে নিন, না হলে শত্রুর সাথে মোকাবেলা করতে অক্ষম হয়ে যাবেন। আরিশের কানে যেন কথাটা ঢুকলো না। এমন ভাবে থ মেরে বসে আছে যেন সে এই দুনিয়ায় নেই। নাজলি কপাল কুঁচকায়। সামনে বিভিন্ন ইলেকট্রিক জিনিসপত্র। খাবারটা বেড সাইডে রেখে গলা কেশে বলে, আমি আপনাকে কিছু বলেছি মিস্টার আরিশ, খাবারটা খেয়ে নিন। আরিশ আচমকা নাজলির দিকে তাকালো। নাজলি ভয় শিউরে ওঠে। এমন অদ্ভুত ভয়ঙ্কর দেখাচ্ছে কেন লোকটাকে? কোথায় ছিল এতদিন এই পৈশাচিক রূপ? চোখগুলো দেখে যেন মনে হচ্ছে রক্ত পড়ছে। নাজলি শুকনো ঢোক গিলে কাপা গলায় বলে, খেয়ে নিন। আরিশের চিবুক শক্ত হয়ে আসে। তোমার এত ক্ষুধা লাগলে খেয়ে নাও, আমাকে ডিস্টার্ব না করে বের হও রুম থেকে। আই ডোন্ট ওয়ান্ট টু সি এনিওয়ান হিয়ার রাইট নাও। নাজলির মনটা বিষিয়ে ওঠে। প্লেট হাতে তুলে বলে,
ডাইরেক্ট বলে দিন তোমাকে চোখের সামনে দেখতে চাচ্ছি না। আরিশের বাজ পাখির মতো বজ্র কণ্ঠ। বের হতে বলেছি আমি। কাজের সময় ডিস্টার্ব আমি পছন্দ করি না। নাজির জেদি গলায় বলে। কাজ তো পরেও করতে পারবেন, খাবারটা খেয়ে নিন। আরিশ বসা থেকে উঠে নাজলির হাত ধরে, চোখে চোখ রেখে বলে। আমার কলিজার টুকরোকে হারিয়েছি আমি। আমার বোনটাকে ওই কুত্তার বাচ্চা এত যন্ত্রণা দিয়েছে, ওই বঞ্চদের না মারা অবধি আমার গলা দিয়ে একটা দাঁড়াও ঢুকবে না। আচ্ছা, মাফিয়াদের আবেগী হতে নেই, তাদের হৃদয় থাকে পাথরের থেকেও শক্ত। ভাঙতে ভাঙতে তারা এমনভাবে গড়ে ওঠে যে বাস্তবতার কোনো কাহিনী তাদের হৃদয়কে ছুঁতে পারে না। লাস্ট কেঁদেছে 8 বছর বয়সে নিজের মায়ের মৃত্যুতে, আর আজ সেই কঠিন মানবটা চোখের পানি ফেলেছে নিজের বোনের মৃত্যুতে। আইডিয়া করো, ওই মেয়েটা আমার জীবনের কোন অংশ ছিল? তাই বাড়াবাড়ি না করে সামনে এসো না আর। কোথাকার রাগ কোথায় গিয়ে পড়বে জানা নেই, সাবধান করে দিচ্ছি। নাজির চোখের দৃষ্টি নামিয়ে ফেলে। তার নিজের হৃদয়ও হাহাকার করছে। মেয়েটাকে প্রচুর আপন মনে হতো। মেহেরের ভাগ্য নিয়ে নাজলি অবাক হয়, কতটা ভাগ্যবতী হলে এমন ভাই পায়। আরিশ রাগের উত্তাপে নাজলিকে এক ঝটকায় ছেড়ে দেয়। নাজি নিজেকে সামলাতে পারেনি, ভাঙা কাউচের উপরে পা রাখে। সাথে সাথে কাচের কণা গেঁথে যায় নরম মাংসে। নাজলির মনে হচ্ছিল দুনিয়াটা বুঝি ঘুরে আসছে। ব্যথায় চিৎকার দিয়ে পা ধরে সাথে সাথে বসে যায়। আর সেদিকে তাকাতেই ভ্রু সোজা হয়ে আসে। মেঝেতে রক্ত দেখতে পেয়ে সাথে সাথে পাজা কোলে করে তুলে নেয়। নাজলি এখনো কেঁদেই যাচ্ছে। আরিশ বিছানার উপরে বসিয়ে দিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে আসে। নাজলির পাখানা নিজের উরুর উপর রাখে। অনেক বড় একটা কাউচের টুকরো ঢুকে গিয়েছে। আরিশ নাজলির কান্নারত মুখের দিকে তাকায়, অবাক হয়ে বলে। কাঁদছো কেন বাচ্চাদের মতো? ব্যথার মধ্যে এমন বাক্য কানে যেতে কান্না থেমে যায়। ব্যথা পেয়েছে বলেই তো কাঁদছে, তাই বলে সরাসরি এই প্রশ্ন করবে? নাজলিকে চুপ থাকতে দেখে আরিশ গম্ভীর গলায় বলে। কাজটা বের করতে হবে। নাজির চোখ বড় বড় হয়ে যায়, ভয়ে লাফিয়ে ওঠে। পা উরুর উপর থেকে উঠিয়ে নিতে চাইলে আরিশ শক্তভাবে চেপে ধরে। নাজলি মাথা নাড়িয়ে অস্থির গলায় বলে। না না, আমি কাজ বের করব না, প্লিজ আমার পা ছেড়ে দিন। নাজলির বাচ্চামো দেখে আরিশ কপাল কুঁচকে ফেলে। এইটুকু সাহস নিয়ে মেয়েটা এইভাবে তর্ক করে? আরিশ ভ্রু নাচিয়ে বলে। কাজ বের করবো না এটা? নাজলি মাথা দিয়ে না করে বলে। দরকার নেই, থাকুক। এটাকে পেলে পুষে বড় করবে? না, পা ছাড়ুন আমার। আরিশ ছাড়লো না, নাজলির গায়ে স্পর্শ করে বলে। এই ভাঙা পা নিয়ে বাসর করবে কিভাবে আমার সাথে? নাজির ছটপট গলায় বলে। বাসর করতে পায়ের কাজ কি? নিজে বলে নিজে হতভম্ব হয়ে যায়। আরিশ ঠোঁট কামড়ে ধরে, চোখ ছোট ছোট করে তাকায়। নাজি ঠোঁট ভিজিয়ে বলে। বাসরের কথা উঠছে কোথা থেকে? এসব কথা কেন বলছেন? আরিশের সোজা উত্তর। করব তাই। কাল শত্রুপক্ষকে আদর যত্ন করার জন্য কানাডায় যাব। প্রতিবারের মতো আমি নিক আর অধিরাজ শত্রুর সামনে গিয়ে দাঁড়াবো, এতে বোমা হামলায় মরেও যেতে পারি। তার আগে তোমার সাথে বাসরটা করে যেতে চাই। নাজলির বুকটা ধক করে ওঠে। বোমা হামলা মানে? আরিশ পায়ের দিকে তাকিয়ে বলে। মিসাইলও ছুড়ে দিতে পারে। মরে গেলে আফসোস থাকবে, একটা মেয়েকে ভার্জিন রেখে মরে গিয়েছি। এক বছরে যদি 3-4টা বাচ্চা কাচ্চা হয়ে যায় তবে ওদের দেখে রেখো, তোমার কষ্ট করতে হবে না। আচমকাই নাজলি চেঁচিয়ে ওঠে, নিজের সব শক্তি দিয়ে খামচে ধরে আরিশের চুল। আরিশ মৃদু হাসলো। কাচের কিছু অংশ তার আঙ্গুলের সামান্য আঁচড় কাটে। কাচটা বের করে আলাদা জায়গায় রাখে। নাজলি এখনো কেঁদেই যাচ্ছে। আরিশের চুল এখনো ও শক্ত করেই ধরে আছে। আরিশ তুলো দিয়ে রক্ত পরিষ্কার করতে করতে বলে। আমাকে টাক বানিয়ে প্রতিশোধ তুলতে চাইছো? চুল ছাড়ো আমার। ছাড়ার আগে নাজলি আরো শক্তভাবে টেনে দেয়। আরিশ কোনো রিয়াকশন দেখালো না, তুলোর রক্তের দিকে তাকিয়ে বলে। রক্তগুলো কেমন ডাইনির রক্তের মতো দেখা যাচ্ছে। অবশ্য সামনে বসে থাকা ব্যক্তিটা রক্তচোষা ডাইনির থেকে কম নয়। আপনার মতো খারাপ লোক আমি দুটো দেখিনি। ক্রিমিনাল লিডার আরিশ ইলহাম এক পিস হয়েই জন্মেছে। 2 পিস পাবে কোথায় তুমি? এই বাড়িতে কি করছো তার উত্তর দাও। এইটা বলো, বা প্রতিসেবা করার জন্য থেকে গেছি?
নাজলি কটমট করে তাকায়। নাজলি এইটাই ভয় পাচ্ছিল, লোকটা এই সুযোগে আবার অপমান না করে দেয়। সত্যি কি প্রতিসেবা করার জন্য থেকেছে? হয়তো তাই। পুরো বাড়ি খালি একদম। বৃদ্ধ লোকটা এখনো জন্ম মৃত্যুর লড়াই করছে। বাড়িতে কোনো মেড নেই, যদি কিছু প্রয়োজন পড়ে সেজন্য এই তো থেকে যাওয়া। নাজলি চুল ঠিক করে বলে, রাস্তায় মোড়ে পড়ে থাকলেও দেখতে যাব না, সেখানে সেবা করাটা তো অনেক দূর। আর এখানে থেকেছি, এটা আমার মর্জি। এটা মেহেরের বাড়ি, ভাবলাম পুরো বাড়িটা দেখব, তাই থেকে যাওয়া। আরিশ নিঃশ্বাস টানে। নাজলি কথা বলছে আর ঠোঁটের পাশে ডিম্পল পড়ছে। গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুইটা নড়ছে বারবার। আরিশ ঠোঁট কামড়ে ধরে নিচে। নাজলির দিকে ঝুঁকে গম্ভীর গলায় বলে, তোমার ঠোঁটে আমার রক্ত লেগে আছে। খবরদার রক্ত চুষা ডাইনির মতো রক্তটা চুষে নেবে না। এমনিতেই রক্ত কম আমার শরীরে। আমার রক্ত আমাকে দাও। নাজলি সামান্য পিছিয়ে গিয়ে বলে, কী সব অদ্ভুত কথা বলছেন? পা কেটেছে আমার, আপনার রক্ত আসবে কোথা থেকে? আরিশ নিজের আঙ্গুল দেখায়। নাজলি সেদিকে তাকিয়ে আরো অবাক হয়ে, এত বড় ক্ষত কখন হলো? নাজলি ঠোঁট নাড়াতে আরিশ আঙ্গুল দিয়ে আটকে দেয়। চোখে চোখ রেখে বলে, নরুনা। নাজলি বোকার মতো তাকিয়ে থাকে। আরিশ নাজলি ওষ্ঠের একপাশে নিজের ওষ্ঠ ছোঁয়ায়। সাথে সাথে নাজলি চোখ বন্ধ করে ফেলে। আরিশ হাসলো সামান্য। আচমকা পুরো ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে আসে। দুইজনেই চোখ বন্ধ করে ফেলে। এক প্রাপ্তবয়স্ক পুরুষের স্পর্শে ঘায়েল হয়ে ওঠে রমণী। শক্ত করে খামচে ধরে আরিশের শার্ট। আরিশ ঠোঁট ছেড়ে গলায় নেমে আসে। জামার ফিতে হাত রাখতেই নাজলি শিউরে ওঠে। আরিশ নাজের মুখের দিকে তাকায়। ঠোঁট এবং চোখের পাতা কাঁপছে। আরিশ বাঁকা হেসে সরে আসে। দুই ঠোঁটের সাহায্যে শীষ বাজিয়ে বলে, এমনভাবে চোখ মুখের রিয়াকশন দিচ্ছে যেন অন্য কিছু করেছি। নিজের শরীরে রক্তটুকু শুষে নিয়েছি জাস্ট। নাজলি আচমকায় চোখ খুলে ফেলে। আরিশের বক্র হাসিতে শরীরে আগুন ধরে যায়। বিছানা থেকে বালিশ নিয়ে আরিশের উদ্দেশ্যে ছুঁড়ে ফেলার আগে আরিশ ওয়াশরুমে চলে যায়। নাজলির পুরো শরীর রাগে কাঁপছে। তানভি একটা কেবিনের সামনে বসে আছে। আরিশ ছিল কিছুক্ষণ আগে পর্যন্ত। দাদামশাই এখন বিপদ মুক্ত, তবে এখনো তার জ্ঞান ফেরেনি। কান্নার বেগে তানভীর চোখ ফুলে উঠেছে। নাক মুখ কেমন লাল বর্ণ ধারণ করেছে। প্রেয়সীর বিধ্বস্ত অবস্থা দেখে নিঃশ্বাস ফেলে। মেহেরকে প্রচুর ভালোবাসতো মেয়েটা। মেহেরের বয়স যখন 13 ঠিক তখন থেকে তানভি তাকে পড়ানো শুরু করে। একজন টিচার কম বড় বোন হয়ে ওঠে। আর সব থেকে বিশ্বস্ত বন্ধু। অধীরাজ প্রেয়সীর পাশে বসে তার হাতটা ধরে। এরপর নরম গলায় বলে, কিছু খেয়ে নেবে চলো। তানভি অধীরাজের দিকে তাকায়। চোখে পানি টলমল করছে। ঠোঁট ভেঙে আসে আবারও। অধীরাজকে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে, মেহের আমাকে ছেড়ে কিভাবে চলে যেতে পারলো রাজ? ও তো আমাকে প্রচুর ভালোবাসতো। এই মেয়েটার স্মৃতি আমি কিছুতেই বলতে পারছি না। প্রচুর যন্ত্রণা হচ্ছে বুকে। আমাকে বুকের যন্ত্রণা সামান্য একটু কমিয়েও দাও। অধীরাজ তানভীর কপালে চুমু খায়। মাথায় হাত বুলিয়ে বলে, মেহেরের জন্য গর্ব হয় তানবি। আমাদের মেহের এত সাহসী জানতামই না। শত্রুদের কালো হাত থেকে বাঁচতে আগেই নিজেকে শেষ করে দিয়েছে। মেহের যদি রেপ হতো তখন সহ্য করতে পারতে? এইটা কল্পনা করতে গেলেই কলিজা ছিঁড়ে যায়। এই কুত্তার বাচ্চাগুলোকে কবে শাস্তি দেবে? অধীরাজ তানভীর চুল ঠিক করে দিয়ে বলে, কাল কানাডায় যাচ্ছি। গোপন সূত্র অনুযায়ী প্রাইভেট জেটের সাহায্যে কানাডায় চলে গিয়েছে। আমরা কাল যাব সেখানে। তানভী মাথা তুলে বলে, কে কে যাবে? আমি, বস আর আরিফ স্যার। তানভী মলিন মুখে বলে। নিশ্চয়ই প্রচুর সংঘর্ষ হবে। অধীরাজ হালকা হেসে বলে, সেটা তো হবেই। সংঘর্ষ ছাড়া কি যুদ্ধ হয়? তানভী অস্থির গলায় বলে, কথা দাও নিজের খেয়াল রাখবে, একদম সুস্থ সবল হয়ে সামনে দাঁড়াবে। অধীরাজ গম্ভীর নিঃশ্বাস ফেলে। শত্রু যখন সংঘর্ষ হয় তখন সেটা জীবন মৃত্যুর খেলা। কতবার যে মৃত্যুর পথ থেকে ফিরেছে তার হিসেব নেই। এইবার অক্ষত ফিরতে পারবে কিনা কিভাবে শিওর হবে সে? তবু প্রেয়সীর মন রক্ষার্থে বলে। ঠিক আছে। তানভী খুশি হলো। অধীরাজের বুকে মাথা রেখে বলে, এবার এসে আমাকে বিয়ে করবে, বউ বানাবে তোমার। এই দূরত্ব মেটাতে চাই। সমুদ্রের দ্বীপের মাঝখানে সেই আইল্যান্ডটা দাঁড়িয়ে আছে একা ও বিচ্ছিন্ন। চারিপাশে ঢেউগুলো সেখানে আছড়ে পড়ছে। আইল্যান্ডের বুক চিরে উঠে দাঁড়িয়েছে কালো লাল রঙের গ্লাস মিনারটি।
কালো কালোটা নিঃশ্বাসের মতো ঘন, আর লালটা জমাট রক্তের আভা নিয়ে ভেতর থেকে জ্বলে উঠছে। এই কাজ মোটেও স্বচ্ছ কাচের মতো নয়। এটা মূলত আলু গিলে খায়, তারপরে বিকৃত করে ছায়া হয়ে ফিরিয়ে দেয়। রাত প্রায় ৩টার কাছাকাছি। এই সময়টায় অন্ধকার আর নীরবতা একসাথে ভার হয়ে নেমে আসে। ঘড়ির কাঁটা ধীর গতিতে এগোয়। প্রতিটা টিক শব্দ শূন্যতার বুকে লোহার খোঁচা বসায়। শহর আলো নিথর হয়ে পড়ে। চারিপাশে গাছের বডিগার্ডের ছায়াগুলো লম্বা ও বিকৃত হয়ে দেয়ালে লেপ্টে আছে। সেই মিনারের একটা কক্ষ থেকে ভেসে আসছে ঘন নিঃশ্বাসের শব্দ। ডিভানের উপরে শুয়ে আছে এক অপরূপ সুন্দরী রমণী, যার উজ্জ্বলতা অন্ধকারেও চকচক করছে। অ্যানি অস্বস্তিতে ঘুমের মধ্যেই নড়ে ওঠে। মনে হচ্ছে কে যেন পুরো শরীরে পেঁচিয়ে ধরে আছে। অ্যানি ঘুমের মধ্যেই ছটফট করে ওঠে। ঘুমের মধ্যেই বুকে ভারী কিছু অনুভব করলো। কারোর গরম নিঃশ্বাস অনুভব করতেই চট করে চোখ মেলে তাকায়। আতঙ্কে শ্বাস ফেলতে পারছে না। ভয়ে কোনো রকম নিজের বুকের দিকে তাকায়। নিকের ঘুমন্ত চেহারা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। নিক তার বুকের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে আছে ভাবতে আরো ছটফট করে ওঠে। এই লোকটা তাকে রুম থেকে বের করে দিয়েছিল, তাহলে এখানে কি করছে? অ্যানি প্রচুর পরিমাণে অবাক হয়ে যায়। নিকের মুখটা সে ভালোভাবে দেখতে পাচ্ছে না। অ্যানি কপালে হাত রেখে নিঃশ্বাস ফেলে। জ্বরের তীব্রতা এখন একটু কমেছে। অ্যানি নড়াচড়ায় নিক ডিপ আওয়াজে বলে। ব্লাড রোজ, নড়ো না। অ্যানি ভ্রু নাচায়। লোকটার কি ঘুমের মধ্যে হাঁটার অভ্যেস আছে? যদি হাঁটার অভ্যেস না থাকতো তবে এখানে কেন এসেছে? অ্যানির স্পষ্ট মনে আছে কিভাবে রাগ দেখিয়ে বের করে দিয়েছে ঘর থেকে। তবে এখন এখানে কি? অ্যানি শক্ত গলায় বলে, এখানে কি আপনার? উঠে নিজের রুমে যান। নিক চোখ বন্ধ করে উচ্চারণ করে। স্ত্রী হওয়ার প্রথম দায়িত্ব কি জানো? স্বামী অসুস্থ হলে তার মাথার পাশে বসে সেবা করা। এসব শিক্ষা অর্জন করনি? শব্দগুলো অ্যানির কানে ঢুকতেই সে মুহূর্তে হতভম্ব হয়ে যায়। মানুষ কতটা নিচে নামতে পারে, তারও তো একটা সীমা থাকা দরকার। তাদের মধ্যকার স্বামী স্ত্রীর সম্পর্ককে এভাবে এক পেশে আদেশে নামিয়ে আনা মানে শুধু এই সম্পর্ককেই নয়, হাজারটা মানবিক সম্পর্ককে অপমান করা। অ্যানি না মানলেও তবুও তো সেবা করতে গিয়েছিল, অথচ লোকটা হঠাৎ রাগে ফেটে পড়ে তাকে ঘর থেকেই বের করে দিল। সেরাটা ছিল নিঃশব্দ লাঞ্ছনার রাত। শতবার সে রুমের দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে, হাত উঠেছে, নামিয়ে এনেছে, যে তার আত্মসম্মান মিলিয়ে তার কণ্ঠটা পাথরের মতো ভারী হয়েছিল। ডাক দেওয়ার শক্তিটুকুও পায়নি। কিছু সময়ের জন্য ডিভানে বসতেই চোখ লেগে আসে অজান্তেই। যে মানুষটার জন্য পুরো রাত জেগে কাটিয়েছে, আজ তাকেই শিক্ষা নিয়ে প্রশ্ন ছুড়ে দেয়া হচ্ছে। রাগে অ্যানির চোয়াল শক্ত হয়ে ওঠে। সে চায় নিকের মাথাটা নিজের দিক থেকে সরিয়ে দিতে। এই দম বন্ধকর করা উপস্থিতি আর সহ্য হচ্ছে না। নিক হঠাৎ তার হাতটা শক্ত করে চেপে ধরে। অ্যানি আচমকা তাকায় তার দিকে। এই লোকটার চোখে কোনো অস্বাভাবিকতা নেই। মর্জিটা কেমন অসুস্থ, দৃষ্টি উন্মাদ, আচরণ অনিয়ন্ত্রিত। বর্তমানে মানুষ নয়, কেমন যেন বিকৃত এক অধিকার বোধ দাঁড়িয়ে আছে সামনে। অ্যানি ঠোঁট ভিজিয়ে দাঁতে দাঁত চেপে বলে, গ্যাংস্টার বসের তাহলে কারোর সেবারও প্রয়োজন পড়ে? আমি তো ভেবেছিলাম শরীরে ক্ষত নিয়ে যে ব্যক্তি দিব্যি হাঁটাচলা করতে পারে তার শরীরে সামান্য চাবুকের আঘাত কিছুই না, কিন্তু সেটাকে ভুল প্রমাণ করে দিয়ে অসুস্থ বানিয়ে দিল আপনাকে। আঘাত আমি করেছি, সেবাটাও আমি করব, এমন প্রত্যাশা করেন কিভাবে? নিক অদ্ভুত ভাবে গা কাঁপিয়ে হাসল। অ্যানির ঠোঁট দুইটা আঙ্গুলের সাহায্যে চেপে ধরে বলে, আমি রেগে গেলে কি করি জানো? তাকে এমন শাস্তি দেই যে অন্য কারোর রূহ পর্যন্ত কাঁপিয়ে তোলে। তোমাকে কি শাস্তি দেওয়া যায় বলো তো? নিককে কেমন অস্বাভাবিক লাগছে। হাসতে হাসতে খুন করে ফেলা বিকৃত মস্তিষ্কের সাইকোপ্যাথের মতো লাগছে। অ্যানির ঠোঁট দুইটা চেপে ধরে আছে, ফলে সে কথাও বলতে পারছে না। নিকের হাতের বাঁধন ধীরে ধীরে শক্ত হতে থাকে। বাম হাতটা চলে যায় অ্যানির গলার মধ্যে, হুট করে চেপে ধরে নিজের শক্তি দিয়ে। আচমকা এমন হওয়াতে অ্যানি ছটফট করে ওঠে। নিক ঠোঁট কামড়ে ধরল নিজের। হিংস্র চোখ দুইটা দিয়ে অ্যানির দিকে তাকায়। রাগে কাঁপছে তার শরীর। বদ্ধ রুমে গর্জন করে ওঠে, কি প্রত্যাশা করব? বোনের সাথে দেখা হলে কিভাবে পরপুরুষের খবর নিবি সেটা? তোকে তো রুম থেকে বের করে দিয়েছিলাম,
শুক্রিয়া কর এখনো যে মাটির নিচে পুঁতে দিয়ে আসেনি কুত্তার বাচ্চা। অ্যানি তাকাতে পর্যন্ত পারছে না। সে ভেবে পাচ্ছে না লোকটা শুনলো কিভাবে। তার জানা মতে তখন এই লোক সেখানে উপস্থিত ছিল না। তাহলে নাবিদ ভাইয়ের খবরের ব্যাপারটা কিভাবে জেনেছে? অ্যানি অবিশ্বাস কণ্ঠে বলে, রুমে তো আমি আর নাজলি আপা একা ছিলাম। আপনি জানলেন কিভাবে এত কিছু? সত্যি করে বলবেন, কি লাগিয়ে রেখেছেন আমাকে কেন্দ্র করে? নিক আবারও শক্তভাবে নিজের ঠোঁট কামড়ে ধরে নিচে। রাগে উন্মাদ লাগছে নিজেকে। বহু কষ্টে রাত থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখছে, কিন্তু এই মুহূর্তে রাগটাকে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। নিকের ঘন ঘন নিঃশ্বাসের শব্দে দেয়ালগুলো যেন কেঁপে উঠছে। গলায় রাখা হাতের বাঁধন ধীরে ধীরে আরো শক্ত হতে থাকে। অ্যানির চোখ দুইটা যেন উল্টে আসছে।